প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুবই দুঃখিত, অনেক দিন যাবৎ অনলাইনে আসতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আজ 23শে জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হচ্ছে এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন সাহেব বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। অথচ অন্যদিকে আজ দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে বা প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে পুরো দেশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আর্মি, বিজিপি এবং স্পেশাল পুলিশ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সারা দেশে যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, সমাবেশের উপর বাধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মোতায়েনের খবর আজ আমরা যা দেখছি, তা এক চরম স্ববিরোধিতার জন্ম দিয়েছে। একদিকে আপনি বলছেন আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, অন্যদিকে সারা দেশকে আর্মি এবং পুলিশ এবং বিজিপির যে নিরাপত্তা বলয় দিয়ে আপনি একটা নিচ্ছিদ্র কাঠামো গঠন করেছেন। এ কি চরম বিরোধিতা নয় বা চরম স্ববিরোধিতা নয় কি? প্রিয় দর্শক, সত্যিই যদি আওয়ামী লীগের নামে কোনো সংগঠন নাই থাকে, তাহলে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বা প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আশঙ্কায় রাষ্ট্রের এত উদ্বেগ কেন? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা বিভিন্ন নেতা নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি, জামাত এবং এনসিপির, তাদের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখে আমাদের তো মনে হয় না যে আওয়ামী লীগ নামের কোনো অস্তিত্ব বা আওয়ামী লীগ নামের সংগঠনের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। একটা অস্তিত্বহীন শক্তির কর্মসূচিকে ঠেকাতে রাষ্ট্রযন্ত্রের এমন সক্রিয়তা কি প্রমাণ করে না যে বর্তমান সরকার ভেতরে ভেতরে কতটা আতঙ্ক এবং বর্তমানে যেই একটা একতরফা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, ইউনূস যে জালিম সরকার ছিল, সেই জালিম সরকারের যে ধারাবাহিকতা বিএনপি সরকার অবলম্বন করেছে এবং স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের 2024 সালে যে অরাজকতা সৃষ্টি করেছিল, তাদের যে আতঙ্ক, তাদের যে নিরাপত্তাহীনতা এবং তাদের যে কার্যকলাপ, তা থেকে স্পষ্ট প্রমাণিত হয় তারা কতটা আতঙ্কে ভুগছেন। বর্তমান সরকারের শক্তির উৎস আসলে কোথায়? তাদের শক্তির উৎস কি বাংলাদেশের জনগণ? যদি বাংলাদেশের বর্তমানের এই যে সরকার বা একতরফা নির্বাচনের মধ্যে যারা ক্ষমতা এসেছে এবং যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একজন দাগী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যিনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছিলেন এবং তিনি মুছলাকে দিয়ে ব্রিটেন চলে গিয়েছেন যে তিনি আর রাজনীতি করবেন না। যে সরকার প্রতিদিন সাধারণ মানুষের অধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তারা আজ সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাদের উপর ভর করে টিকে আছে। একটা সরকার গঠন করার পরে এত মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো কেন সেনাবাহিনী মাঠে থাকবে? কিসে তাদের এত ভয়?
জনগণ যদি তাদের পাশে থাকে তাইলে তো সেনাবাহিনীকে নিয়ে মাঠে নামানোর কোনো প্রয়োজন এই সরকারের ছিল না। আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দলে প্রতিষ্ঠাবার্ষিকী বা তাদের নেতাকর্মীদের কণ্ঠরোধ করতে যেভাবে সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নজিরবিহীন এবং অত্যন্ত বেদনাদায়ক। একটি সাধারণ প্রশ্ন আজ প্রতিটি নাগরিকের মনে, সেটা হলো যে সরকার সেনা সদস্য ছাড়া এক কদমও চলতে পারে না, তাদের নিজেদেরকে এত শক্তিশালী কিভাবে মনে করে? তাদের যদি এত শক্তি থাকে তাহলে সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরে যেতে বলেন এবং তারপরে দেখেন যে আওয়ামী লীগ যে সরকারের যে সংগঠনের কোনো অস্তিত্ব নেই, তাদের শক্তিমত্তা কতটুকু এবং তাদের জনগণের কতটুকু সমর্থন রয়েছে, আর বিএনপি এবং জামাতের বা এনসিপি নামের যে কুলাঙ্গার তাদের জনসমর্থন কতটুকু রয়েছে। প্রিয়, আজকে বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি তা ইতিহাসের এক ভয়াবহ এবং কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিরোধী মত প্রকাশ করলে নেমে আসে অসহনীয় নির্যাতন। আপনারা দেখেছেন হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে জেলে পুরে রাখা হয়েছে বিনা বিচারে, হাজার হাজার নেতাকে জেলে বিনা বিচারে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি, আপনি যখন কোনো ভালো কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, সততার কথা বলবেন, আপনাকে তারা দালাল হিসেবে চিহ্নিত করবে। তারা আপনাকে স্বৈরাচার বা ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত করবে। কিন্তু তারা একবারও নিজেকে আয়নার সামনে ওরা দাঁড়ায় দেখে না তাদের চরিত্র কেমন। তারা যে ভাষায় কথা বলে, তারা যে কর্মকাণ্ড করে এবং তারা যেভাবে গত 3 বছর বাংলাদেশকে এক কঠিন অন্ধকারে নিমজ্জিত করেছে ষড়যন্ত্রের মাধ্যমে, তাদের ভূমিকা শুধু ফ্যাসিস্টকে হার মানায়নি, তারা জাহেলিয়া যুগের যে কর্মকাণ্ড হয়েছিল তার সীমাও তারা অতিক্রম করেছে। প্রিয় দর্শক, কিন্তু সবচেয়ে অবাক করার যে বিষয় সেটা হলো যারা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিদিন মানবাধিকারের জন্য মায়াকান্না কাঁদতেন, সকাল বিকাল প্রেস ক্লাবে দাঁড়াতেন, মানববন্ধন করতেন এবং সুশীল সমাজ হিসেবে বিভিন্ন ভাষণ দিতেন, সেই তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রফেসর সবাই আজ কোথায়? যেখানে হিরু আলমকে আওয়ামী লীগের কর্মীরা হেনস্থা করার পরে জাতিসংঘের মানবাধিকার পর্যন্ত বিবৃতি দিয়েছিল, আজকে বাংলাদেশে এক মৃত্যুর অভয়ারণ্য স্থাপন করা হয়েছে। জাতিসংঘ তো আজকে ভাষণ দেই না। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী রয়েছে, সো কল বুদ্ধিজীবী, আমি তাদেরকে বুদ্ধিজীবী, এরা হলো সুবিধাবাদী। যেসব সাংবাদিক গলা ফাটাতেন, যেসব মুক্তিযুদ্ধ মানবাধিকার কর্মী গলা ফাটাতেন, যেসব ভাড়াটিয়া মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী গলা ফাটাতেন, তাদের গলা আজকে আর ফাটে না। তারা আজকে বাংলাদেশে যখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, হাজার হাজার শিশু যখন টিকার অভাবে মৃত্যুবরণ করে, তখন তাদের আসমান আর কাঁপে না, তাদের হৃদয় আর কাঁপে না। আমি ধিক্কার জানাই বাংলাদেশে যারা বুদ্ধিজীবী রয়েছে, সাংবাদিক রয়েছে, যাদের চোখ অন্ধ, তারা শুধু আওয়ামী লীগ যা করে তাতেই খারাপ দেখে। ইউনূস সরকার যা করেছে বাংলাদেশের কোনো জালিম সরকার এটা করতে পারে না। বাংলাদেশে এক মহা অন্ধকার যুগ ছিল ইউনূস সরকারের যুগ। তারপরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাদের ভূমিকা সেই ইউনূসের সরকারেরই এক্সটেনশন মাত্র। এখানে নতুন কিছু আমরা দেখতে পাই না। প্রিয় দর্শক, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সামান্য কোনো ঘটনায় সারা বিশ্ব জুড়ে তোলপাড় করতেন। আজ দেশের এই চরম মানবাধিকার লঙ্ঘনের দিনে তারা সবাই অন্ধ আর বধির হয়ে গেছেন। এই তথাকথিত পণ্ডিত আর সুযোগ সন্ধানী সুশীলদের আসল চেহারা আজ জনগণের সামনে উন্মোচিত। তাদের এই নীরবতা প্রমাণ করে যে তাদের নীতিবোধ
বা নীতিগত আসলে কোনো আদর্শের উপর ভিত্তি করে নয়, ক্ষমতার চাটুকারিতার উপর প্রতিষ্ঠিত ডিপ স্টেট থেকে টাকা খেয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং তার ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হলো 2024 সালের সেই জুলাই তথাকথিত আন্দোলন, যেখানে ছাত্রদেরকে ভুল বুঝিয়ে আন্দোলন করতে বাধ্য করা হয়েছিল এবং তারপরে জামাত এবং বিএনপি সে আন্দোলনের সুযোগ নিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে আজকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। সেই জুলাই আন্দোলনের পরিণামের ফলে বাংলাদেশে একটি পুরো জেনারেশন ধ্বংস হয়ে গিয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সংযত ভাষায় কথা বলতেন, ভদ্র ভাষায় কথা বলতেন, শিক্ষকদেরকে সম্মান করতেন, বয়স্কদেরকে সম্মান করতেন, রাজনৈতিক যে চর্চা ছিল একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ, ভিন্ন মত থাকার পরেও সেই সংস্কৃতি বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে গিয়েছে। যেই ধ্বংসলীলা তারা চালু করেছে বাংলাদেশে, তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশকে আরও অনেক সংগ্রাম করতে হবে। প্রিয় দর্শক, বর্তমান বিএনপি এবং জামাত সরকারের যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, তাকেই আমরা কোনোভাবেই একটি অংশগ্রহণমূলক বা গণতান্ত্রিক নির্বাচন বলতে পারি না। এটি ছিল স্রেফ একটি প্রহসনের নির্বাচন বা একতরফা নির্বাচন। দেশের অধিকাংশ প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। অনেক দলকে জোরপূর্বক বা নিষিদ্ধ করা হয়েছিল, যেখানে জনগণের কোনো বিস্তৃত প্রতিদ্বন্দ্বী ছিল না। সেই নির্বাচনকে ঢাল বানিয়ে তারা আজ দেশের ভাগ্য বিধাতা সেজেছে, তারা আজকে দেশের শাসন বানিয়েছে। প্রিয় দর্শক, 1949 সালের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আজ আওয়ামী লীগের 77 বছর। বাংলাদেশের জন্মের চেয়েও দীর্ঘ এই পথ চলা। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 52 থেকে 53 বছর, আর আওয়ামী লীগের জন্ম 77 বছর আগে। আওয়ামী লীগের প্রতিষ্ঠার পিছনে যাদের অনেকের অবদান রয়েছে, অনেক বিখ্যাত ব্যক্তির অবদান রয়েছে। আমরা যদি পিছন দিকে তাকাই, আমরা কি দেখতে পাই? এই দল শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়, বরং এটি জাতির অস্তিত্বের লড়াই এবং উন্নয়নের গল্প। 1949 সালে এক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে যে দলের জন্ম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে 1971 সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি বা একটি নতুন দেশের জন্ম হয়েছে। শুধু স্বাধীনতা নয়, 2009 থেকে 2024 রূপান্তরের এই দেশ থেকে আওয়ামী লীগ দেশকে যে উচ্চতা নিয়ে গিয়েছে, তা হচ্ছে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি। 2009 সালে যে দেশের জিডিপি ছিল $102 বিলিয়ন, তা এসে $471 বিলিয়ন উপরে গিয়েছিল 1924 সালে। মাথাপিছু আয় $102 থেকে 2009 সালে যেখানে মাথাপিছু আয় ছিল $102, 2024 সালে সে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $749। প্রিয় দর্শক, এরপরেও কি আমাদের স্বীকার করতে কুণ্ঠাবোধ হবে বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের ভূমিকা কি? বাংলাদেশের আওয়ামী লীগের যে 2009 থেকে 2024 সালে দারিদ্রতার হার 31% থেকে 18% নেমে এসেছে। বাংলাদেশ এমন একটি দেশ, বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পরে এশিয়ার সবচেয়ে যে কয়টি প্রজেক্ট বিভিন্ন সরকার হাতে নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো পদ্মা সেতু। সেই পদ্মা সেতু তাদের নিজস্ব অর্থায়নে করতে পেরেছিল। বাংলাদেশের মেট্রো রেল, যেটা ছিল স্বপ্নের মতো, আওয়ামী লীগ সরকার সেই মেট্রো রেল বাস্তবায়ন করেছে। সেই মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রিয় দর্শক, আপনাদের মনে আছে বিএনপি সরকার যখন সর্বশেষ ক্ষমতায় ছিল, বাংলাদেশে শুধু ফিলার ছিল, বিদ্যুৎ ছিল না। সেই 2000 বা 3000 মেগাওয়াট থেকে বিদ্যুৎ আওয়ামী লীগ সরকারের সময় 14 থেকে 15,000 মেগাওয়াটে উন্নীত করেছিল এবং বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য শেখ হাসিনার সরকার যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে হাতে নিয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা ছিল কিংবদন্তি এবং ইতিহাসের পাতায় এটি উজ্জ্বল হয়ে থাকবে। প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ, সেটা বাংলাদেশের স্বপ্ন ছিল, কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর সেটি বাস্তবে রূপান্তর করার জন্য আওয়ামী লীগের যে যুগান্তকারী পদক্ষেপ, সেটা কেউ যদি অস্বীকার করে, সেই অস্বীকারী নিজেকেই জালিম অথবা দোসর যে নামে আপনি অভিহিত করুন, তারা তার সেই দুশ্মন এবং তারা জালিম হিসেবে ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের পুরো দৃশ্যপট পাল্টে গেল। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের দৃশ্যপট পুরোটা পাল্টে গেল। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আজ নির্বিচারে গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুণ্ঠন করা হয়েছে, তাদেরকে নির্যাতন করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, খুব সরল কিন্তু বাস্তবতার নিরিখে অনেক ওজনদার, অনেক জ্ঞানী একটি জাতি কি তার নিজের ইতিহাস আর উন্নয়নকে অস্বীকার করতে পারে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কিছু নিরক্ষর, কিছু জ্ঞান পাপী, কিছু অজ্ঞ এবং বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক নেতার বক্তব্য দেখলেই সত্যিই দুঃখ লাগে, সত্যিই অবাক লাগে। ওনারা সম্ভবত দেশের ইতিহাস এবং রাজনৈতিক শক্তিগুলোর শেকড় কতটা গভীরে সেটা উপলব্ধি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। মানুষের আবেগ আর ইতিহাসের অংশ এই আওয়ামী লীগ, যার চেতনা, আদর্শ, মূলধারা কোটি কোটি মানুষের হৃদয়ে এই দলটি স্থান করে নিয়েছে। মানুষের সেই আবেগকে, সেই বিশ্বাসকে, সেই চেতনাকে এত সহজে উপড়ে ফেলার অত সহজ নয়। আওয়ামী লীগ উপর বারবার আঘাত এসেছে। পাকিস্তান আমলের সামরিক সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তারা আবার বাস পাখির মতো ফিরে এসেছে। বাংলাদেশের আজও 6 থেকে 7 কোটি লোক মিনিমাম আওয়ামী লীগ এবং তার ভাবধারায় বিশ্বাসী। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, কিন্তু আপনি এই 5 থেকে 7 কোটি মানুষের যে চেতনা, যে বিশ্বাস, যে ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপল দে হোল্ড, you cannot suppress. You can't. Awamu League is a mighty force. They will come with more forcefully. This is called the history. আওয়ামী লীগকে নিঃশেষ করা অত সহজ নয়। আওয়ামী লীগ এমন একটি দল যে মাটি থেকে আবার নতুন করে গজাবে। আওয়ামী লীগের যে শক্তি, যে বিশ্বাস, যে চেতনা, সেটা যুগ যুগ ধরে বাংলাদেশ ততদিন থাকবে, ততদিন চলমান থাকবে। আজ দেশের সচেতন জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারের কাছে জানতে চায়, যদি আওয়ামী লীগ নামে এই সংগঠন নাই থাকে, তবে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘিরে রাষ্ট্রযন্ত্রের এত ভয় এবং এত সেনাবাহিনী মোতায়েন কেন? আপনাদের যদি সাহস থাকে, তাদেরকে সাংগঠনিকভাবে মোকাবেলা করুন। আপনি আর্মি দিয়ে, পুলিশ দিয়ে তাদেরকে যদি দমন করতেই পারতেন, তাহলে আওয়ামী লীগ সরকারও 2024 সালের 5ই আগস্ট সে আন্দোলনকে দমন করতে সফল হতো। বাংলাদেশের সবচেয়ে যেই দুঃখজনক ঘটনা, সেটা হলো যখনই যারা ক্ষমতা থাকে তখন তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, তখন তারা সত্যকে উপলব্ধি করতে পারে না। যদি দলটির রাজনৈতিক প্রভাব থেকেই থাকে,
তবে গণতান্ত্রিক পরিবেশে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব নয় কি? আপনারা মানবাধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, মানুষের মৌলিক অধিকারের কথা বলেন, ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলেন, আর একটি দলকে কলমের খোঁচায় বন্ধ করে দিবেন এবং তাদের কর্মকাণ্ডকে আপনারা নিরুৎসাহিত করবেন এবং কেউ যখন মিছিল মিটিং করবে তাদেরকে কারাগারে নির্যাতন করবেন। এটা কি স্ববিরোধিতা নয়? দিস ইজ দ্য মিস্ট্রিয়াস থিং দিস গভর্নমেন্ট ইজ ডুইং। শেমফুল, শেম অন ইউ। প্রিয় দর্শক, আর কতদিন বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং বিরোধী মত দমনে ব্যবহৃত হবে? বাংলাদেশের সেনাবাহিনীর কি যে প্রেস্টিজ, তাদের যে গরিমা, তাদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, সেটা কি আজকে বিতর্কের মুখে নয় কি? তাদের ভূমিকা কি সারা বিশ্বে আজকে প্রশ্নের মুখোমুখি নয় কি? ভবিষ্যতে জাতিসংঘের যে শান্তি মিশন, সে শান্তি মিশনে এর যে বিরূপ প্রভাব ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ একটি গণতান্ত্রিক সরকারের পিছনে একটা সুসংগঠিত প্রশাসন থাকাই বাঞ্ছনীয়, আর্মি নিয়ন্ত্রিত কোনো প্রশাসন নয়। যদি একটি গণতান্ত্রিক সরকার আর্মি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন এই সরকারের গ্রহণযোগ্যতা এবং এই সরকারের সক্ষমতা নিয়ে সারা বিশ্বে প্রত্যেকটা সরকার সেটা নিয়ে প্রশ্ন করবে এবং সেই প্রশ্ন করাটা প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, ইতিহাসকে কখনো পিছনে ফেলা যায় না, ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। বাংলাদেশের উন্নয়নের এই যে রেখাচিত্র, এটা কোনো আদেশে বদলানো যাবে না। আওয়ামী লীগের যে ইতিহাস, ৭৭ বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে আপনি ইচ্ছে করলে ছোট করে দেখতে পারেন না। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগ বাংলাদেশকে যা দিয়েছে, বাংলাদেশের উন্নয়নের যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের স্বাধীনতার যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের প্রত্যেকটা অগ্নি পরীক্ষায় আওয়ামী লীগ যে ভূমিকা পালন করেছে, আপনারা কোনোভাবে চাইলেও তাদের সেই ভূমিকা, তাদের যে সংগ্রাম, তাদের যে ত্যাগ, তাদের যে স্যাক্রিফাইস, আপনি কখনো তা মুছে দিতে পারবেন না। এটা মুছে দেওয়া সম্ভব নয়। গণতন্ত্রের যে চাবিকাঠি, সেটা হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের রাজনৈতিক স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের মুক্তভাবে চলার স্বাধীনতা, আইন শৃঙ্খলার, প্রত্যেকটা মানুষের আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যদি সেগুলো করতে ব্যর্থ হই, আমরা একটা সরকারকে গণতান্ত্রিক বলতে পারি না। আমরা যদি আরেকটা সরকারকে স্বৈরাচার বলি এবং আরেকটা সরকারকে ফ্যাসিস্ট বলি, কিন্তু আমরা যখন নিজেরাই সরকার পরিচালনা করি এবং আমাদের কর্মকাণ্ড সেই সরকারের চেয়ে হাজার গুণ খারাপ, আমরা আরেকজনের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করতে হবে। এই সরকারকে তার নিজের চরিত্র আয়নায় দেখতে হবে এবং মূল্যায়ন করতে হবে তাদের যে চরিত্র, তাদের যে কর্মকাণ্ড আওয়ামী লীগের চেয়ে কত খারাপ। এটা একটা জালেম সরকার। এই সরকার হলো ইউনূস সরকারের বহিঃপ্রকাশ, ইউনূস সরকারের এক্সটেনশন বা ইউনূস সরকারের চলমান একটা সরকার। এই সরকারের পিছনেই যে মেন শক্তি, সেটা হলো প্রশাসন, ডিপ স্টেট বা ওয়েস্টার্ন কান্ট্রির সাপোর্ট, এবং আওয়ামী লীগের পিছনের যে পতন বা যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের পিছনে এই যে বিএনপি, জামাত এবং এনসিপি, এদের মেন ভূমিকা হলো ওয়েস্টার্ন কান্ট্রিকে স্যাটিসফাই করা, তাদের পারপাস সার্ভ করা এবং তাদের শক্তির বলে এই সরকার এখনো ক্ষমতায় রয়েছে। শক্তির দম্ভে অন্ধ হয়ে যারা মানুষের মতের বিরোধিতা করে, মানুষকে সাপ্রেস করে, মানুষকে নির্যাতন করে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে অবজ্ঞা করে, ইতিহাস সাক্ষী তাদের পতন অনিবার্য এবং অতি সংকটে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে সালাম জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখাবো আরেকটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।